মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে, না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময়ের একটা এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। কিন্তু সহ্য করার পরে অভিষেক ব্যানার্জি যদি এরকম কাজ করে, অ্যারোগেন্সি দেখায়, হুইমজিক্যাল হয়, সবাইকে এমপ্লয়ি ধরে নেয়, তাহলে করা সম্ভব নয়। কল্যাণবাবুর এই আজকের বক্তব্য থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারোগেন্ট, সেটা নিয়ে আমাদের সবাই সেটা জানি। বড় পয়েন্ট সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা ব্যানার্জিকেও কিভাবে সম্মান দিতে হয় সেটা জানে না। দলের সিনিয়র যারা আছেন তাদের যে উনি সম্মান দেন না, সেটা তো দলের অন্যান্য লোকেরা বহুদিন ধরেই বলে এসছেন। আবার দলের বেশ কিছু লোক এখনো পর্যন্ত বলে যাচ্ছে যে দলের মধ্যে নাকি স্পেস ছিল বলার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল দলটা ডুবে গেছে, এটা আজকে এটা একদম জলের মতো পরিষ্কার, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর তৃণমূল দলটা ডুবলো কি বাঁচলো সেটা নিয়ে সাধারণ মানুষেরও কোনো মাথা ব্যথা নেই। এটি হচ্ছে সব থেকে বড় কথা। কিসের এত অ্যারোগেন্সি, কিসের এত ফ্লাকচুয়েটিভ ডিসিশন? ওর জন্য দলটার এই সর্বনাশ হয়ে গেছে। হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। কিন্তু আমাকেও তো চোর শুনতে হচ্ছে ওর জন্য। আমি সার্চটা ইলিগ্যাল বলেই তো আমি অর্ডারটা ওখানে রিলিফ পাবো। ওটা তো আমি চ্যালেঞ্জ করছি এখানে। তোমরা যে কোনো জায়গায় কাজ করো একজনকার বুদ্ধি নিয়ে করো, চারটে অ্যাডভোকেটের বুদ্ধি নিয়ে হয় না। আর যাকে ইচ্ছে দাও ভাই, আমার কোনো আপত্তি নেই। আর আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করবে না, আমাকে জানিয়ে দাও ভাই করবো কি করবো না। সারাদিন কেউ কিছু জানালো না। সকালবেলায় আমার ছেলে বললো রাত্রি 12:30টায় জানিয়েছে আমাকে বাদ অয়ন ভট্টাচার্য করবে। অয়ন ভট্টাচার্য কিন্তু আমার জুনিয়রের জুনিয়র। কিন্তু একটাই কথা যে আজকে কল্যাণ ব্যানার্জি বলছেন যে ওনাকে দলেতে কোনো পাত্তা দেওয়া হচ্ছে না, ওনার থেকে জুনিয়র লয়ারকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জি কেসটার ব্যাপারে। আমাদের যেটা ধারণা যে কল্যাণ ব্যানার্জি ইতিপূর্বে যে সমস্ত কেসগুলো রাজ্য সরকারের হয়ে লড়েছিলেন, তাতে ওনার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের ওপরই হয়তো প্রশ্নচিহ্ন দলের অন্দরেই, অর্থাৎ দলের ভেতরেই ছিল। আর এটা তো অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত ব্যাপার, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তাই তিনি হয়তো কোনো রিস্ক নিতে চাননি। বর্ষিয়ান নেতা, বর্ষিয়ান আইনজীবী হলেই যে তিনি যে কোনো কেস হ্যান্ডেল করার ক্ষমতা রাখেন, সেটা হয়তো উনি অর্থাৎ অভিষেক ব্যানার্জি মানতে চাইছেন না। যাই হোক, রাখা হওয়াটা স্বাভাবিক যে আমরা এত সিনিয়র, আমি এত সিনিয়র, অথচ আমাকে কেসটা দিল না। অয়ন ব্যানার্জি মোস্ট প্রবলি, সে নাকি জুনিয়রের জুনিয়র, যেটা শুনলেন আপনারা, তাকে কেসটা হ্যান্ডেল করতে বলা হয়েছে। নিশ্চয়ই দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে। এবার দেখুন, আজকে অভিষেক ব্যানার্জির অ্যারোগেন্সি নিয়ে উনি প্রশ্ন তুলছেন। আজকে উনি বলছেন যে নয় অভিষেক ব্যানার্জি থাকবে, নয় আমি থাকবো। অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তের সম্পর্ক, তাই এটা একটা হার্ড ডিসিশন ওনার কাছে যে রক্তের সম্পর্ককে উনি আগে রাখবেন নাকি দলের যারা দীর্ঘদিনের কর্মী ওনার সঙ্গে ছিলেন তাদেরকে পাশে রাখবেন। হ্যাঁ, সত্যি এটা খুবই শক্ত একটা ডিসিশন নেওয়ার জায়গা, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সবাই এই ভোটের রেজাল্ট বেরোনোর পর 4 মের পরে সবার মুখ খুলছে, সবাই যেন চোখে একটা কাপড় বেঁধেছিলেন এতদিন ধরে, এখন সবাই কাপড় খুলে নতুন পৃথিবীকে দেখছেন, নতুনভাবে ডিসিশন নিতে পারছেন। এটা কেন হয়নি দীর্ঘ 15 বছর ধরে? 15 বছর তো অনেক কিছু নোংরামো, অনেক কিছু ঘটনা যেটা মিডিয়াতে বেরোতো না, সেটা তো দলের ভেতরে যারা ছিলেন, যারা খুব ক্লোজ ছিলেন, তারা তো জানতেন। তাহলে তখন কেন নিজেদেরকে শুধরে নেননি, তাই না? তাহলে তো আজকে এই ব্যাপারটা, এই দিনটা আমাদের দেখতে হতো না, বা আপনাদের দেখতে হতো না। আজকে দলটা কিছু নেই, সেটা সবাই জানে। একটা খড়কুটোর মতো উড়ে গেছে, আর জাহাজটা প্রায় ডুবেই গেছে। যেহেতু জাহাজের ক্যাপ্টেন জাহাজ ছেড়ে পালাতে পারছেন না, তাই এখনও পর্যন্ত তিনি আছেন, আর 2-1 তার পাশে রয়েছেন তাকে শেষবারের মতো সাপোর্ট দেওয়ার জন্য। তারাও সুযোগ খুঁজছেন, সুযোগ পেলেই তারা এপাং ওপাং ছপাং করে আর কি অন্য বোটে লাফিয়ে পড়বেন, এটাও আমরা সবাই জানি। আর এই যে ভোটের ফলাফলের পর
ভোটের ফলাফল খারাপ হলে কারা কারা যেতে পারতো তার ইঙ্গিত কিন্তু ভোটের আগে থেকেই আপনারাও জানতেন। যাই হোক, কল্যাণবাবুর আজকে শুভবুদ্ধির কিছুটা হলেও উদয় হয়েছে। তা জানি না এর মধ্যে কোনো রাজনৈতিক খেলা উনি খেলতে চাইছেন কিনা, সেটা সম্পূর্ণ ভবিষ্যৎ বলবে। তবে হ্যাঁ, সাধারণ মানুষ হিসেবে এই যে টিভি সিরিয়াল হয় না সন্ধ্যেবেলা থেকে, মানে সকাল থেকেই চলে, সন্ধ্যেবেলা বিশেষ করে বাড়িতে সবাই টিভি খুলে সিরিয়াল দেখতো চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে, এখন আর সাধারণ মানুষকে সেটা দেখতে হচ্ছে না। বেশ আমরা সাধারণ মানুষরা খুব ভালো এনজয় করছি, দর্শকের জায়গায় বসে হাততালি মারছি, বেশ ভালো লাগছে যে দেখো কেমন লাগছে। কেউ কাউকে ডিম ছুঁড়ছে, কাউকে আবার গোবর ছুঁড়ছে, কাউকে চোর চোর স্লোগান দিচ্ছে। মানে নন স্ক্রিপ্টেড একটা অভিনয় নয়, একটা রিয়েলিটি, সমাজের যে বাস্তবতা সেটা কিন্তু আমরা দেখছি, সবাই খুব এনজয় করছি ব্যাপারটা নিয়ে। তবে হ্যাঁ, হয়তো এটা বেশি দিন চলবে না, কারণ আলটিমেটলি সমাজটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু ভালো মানুষের মুখগুলোই সমাজের কাছে থাকবে। আর সেই আশাতেই পশ্চিমবঙ্গবাসী আপাতত সঠিক মানুষজনকেই সিলেকশন করেছেন। এখন আগামী 5 বছরে কী হবে সেটা আমরা সবাই দেখতে পাবো। যাই হোক, খারাপ লাগছে সাবারও বলছি কল্যাণবাবুর জন্য, যে কল্যাণবাবু এতদিনের কর্মী, এত ওনার ভেতরের প্রভাব প্রতিপত্তি, নিজে একজন দীর্ঘদিনের সিনিয়র আইনজীবী, তাকে এইভাবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে, যখন ফেলে দিল, এটা তার কাছে সত্যি খারাপ লাগাটাই স্বাভাবিক। আর কিছু বললাম না। আপনারা কি ভাবছেন বন্ধুরা, অবশ্যই নিচে কমেন্টে জানাবেন।